নমস্কার, আমি রিউমো। আজ আমরা উষ্ঠা আসন সম্পর্কে জানব। উষ্ঠা আসনকে ইংলিশে ক্যামেল পোজ বলা হয়ে থাকে। যেহেতু উষ্ঠা আসন, উষ্ঠা মানে উট আর পোজ হলো আসন, তাই এটিকে অনেক সময় উঠের পিঠের মতো দেখতে হয়, এই জন্য এটিকে উষ্ঠা আসন বলা হয়ে থাকে। আজ এই আসনটি করতে গিয়ে অনেক সময় অনেকে একটু অসুবিধা হয়ে থাকে, তো আজকে আমরা প্রথম থেকেই দেখব। প্রথমে আগে সহজ উষ্ঠা আসন করব, সেখান থেকে আস্তে আস্তে আমরা ফাইনাল পশ্চারের দিকে যাব। তাই চলেন আজকে আমরা প্রথমে শিখে নিই সহজ উষ্ঠা আসনটা কিভাবে করতে হয়। প্রথমেই সাইড ঘুরে বসলাম, বজ্রাসনে বসেছি। আমাদের পিঠ, মাজা, মাথা পুরো সোজা হয়ে আছে, দুটো হাত হাঁটুর উপরে রাখলাম। এবার আস্তে আস্তে হাঁটুর উপরে উঠে দাঁড়াবো। দুই হাঁটুর মাঝখানের গ্যাপ এবং দুই পায়ের পাতার মাঝখানের গ্যাপ সেম হবে, মানে একই হবে। এটা কি করে বুঝবো? আমাদের শরীরের দুই পাশে দুটো হাড় আছে, মানে মাজার এখানে দুটো হাড় আছে। এই হাড় বরাবর যদি আমি থাইটা রাখি, তাহলে দুই হাঁটুর মাঝখানে একটা গ্যাপ হয়ে যায়। সেই গ্যাপটা থাকবে সেম পেছনের পায়ে। একবার দেখে নেন, এই যে দুটো হাড় আছে আমার দুই মাজার এখানে, সেই হাড় বরাবর আমি থাই রেখেছি। সেইভাবে আমাদের দুই হাঁটুর মাঝখানে গ্যাপ চলে এসেছে। এইভাবে এই গ্যাপটা হয়ে গেলে এইবার দুটো হাত দিয়ে মাজার উপরে প্রেসার দেবো। যেহেতু উষ্ঠা আসন একটি ব্যাক বেন্ডিং পোজ, মানে পেছন দিকে ঝুঁকতে হবে আমাকে করতে গেলে, তাই এটা করতে গেলে আমাদের যে স্পাইনাল কর্ড আছে তারপর উপর ভালোই প্রেসার পড়ে এবং মাজার উপরও প্রেসার পড়ে। তাই প্রথম যারা করবে তাদের একটু অসুবিধা অবশ্যই হবে। সেই জন্য প্রথমে আগে হাত দিয়ে মাজাটাকে সাপোর্ট দেবো। আঙুলগুলো বাইরের দিকে রাখবো না, আঙুলগুলো থাকবে ভেতরের দিকে। আর কনুইটা এইভাবে ছড়িয়ে দেবো না সাইডে, কনুইটাকে চেষ্টা করব পেছনের দিকে নিয়ে যাওয়া। ঠিক আছে, এটা হলো সহজ উষ্ঠা আসন দেখাচ্ছি আমি। এইবার আস্তে আস্তে কি করবেন, এখানে শ্বাস নেবেন, ইনহেল এখানে করলেন, দেন এক্সহেল করবেন। আচ্ছা, দুই হাত দিয়ে মাজাটাকে প্রেসার দেবেন, হিপটাকে প্রেসার দেবেন, সামনের দিকে এগোবে। এক্সহেল করতে করতে শ্বাস ছাড়তে ছাড়তে ব্যাক বেন্ড করবেন, যতটা পারবেন মাথাটাকে পেছন দিকে ঝুঁকিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমাদের এই গলাটায় প্রেসার পড়বে, প্লাস আমাদের পেছনের মেরুদণ্ড এবং মাজায় প্রেসার পড়বে, প্লাস থাইও প্রেসার পড়বে। এইভাবে কিছুক্ষণ ধরে রাখার পর কয়েক সেকেন্ড, তারপর আবার শ্বাস ছাড়তে ছাড়তে উঠে যাবেন। এখানে এসে একটা ইনহেল হবে এবং এক্সহেল করতে করতে বসে যাবেন পায়ের ওপরে। আবার সামনের দিকে আস্তে আস্তে ঝুঁকে যাবেন, সামনের দিকে ঝুঁকে গিয়ে মাথাটা সামনের দিকে নামিয়ে দেবেন, বডিটাকে রিল্যাক্স করবেন। মাজাটার উপর এতক্ষণ প্রেসার পড়েছিল, তাই মাজাটাকেও এবার রিল্যাক্স হতে হবে কিছুক্ষণের জন্য। এইভাবে কয়েক সেকেন্ড থাকার পরে উঠে বসবেন। প্রথমত যারা বিগিনার্স আছেন তারা এই আসনটিকে এইভাবেই সহজ উষ্ঠা আসনের মতোই 15 থেকে 20 দিন অভ্যাস করবেন। যখন দেখবেন এটি ধাতস্থ হয়ে গেছে, মানে করতে কোনো অসুবিধা হচ্ছে না, তখন আস্তে আস্তে ফাইনাল পশ্চারের দিকে যাবেন। অবশ্যই এই আসনটি করার সময় খেয়াল রাখবেন যে কতক্ষণ ধরে রাখবেন। প্রথমে 5 সেকেন্ড ধরবেন, তারপরে 10 সেকেন্ড, তারপরে 11, 12, এইভাবে বাড়াতে বাড়াতে আপনি 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে পারেন। যদি দেখেন সেইভাবে ধরে রাখতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না, তখন আপনি আস্তে আস্তে পরের অধ্যায় থেকে যাবেন। এইবার দেখব সেকেন্ড স্টেপ। প্রথমে সামনের দিকে হাত দুটো টান টান করে দিলাম। এটাতেও হাঁটুর উপর উঠেই দাঁড়াতে হবে, অবশ্যই এইভাবে ব্যাক বেন্ড হবে আমাদের। সামনে হাত দুটো টান টান করে দিয়েছি কাঁধ বরাবর। ঠিক আছে, এইভাবে শ্বাস নেব, নিতে নিতে ডান হাত তুলবো, পেছন দিকে দুটো পায়ের গোড়ালি তুলবো। শ্বাস ছাড়তে ছাড়তে ডান হাত দিয়ে ডান পায়ের গোড়ালি ধরবো, হিপটাকে সামনের দিকে এগিয়ে দেব, হিপটা টাইট হবে, পেটটাকে এগিয়ে দেব। আস্তে আস্তে ব্যাক বেন্ড করব, ওপরের দিকে তাকাবো। এবার আস্তে আস্তে বাঁ হাতটাকে তুলে দেব মাথার উপরে। এইটা হলো ডান দিকের সাইড। এইভাবে আবার শ্বাস নিতে নিতে দুই হাত সামনে নিয়ে যাবেন। সেম জিনিস করব বাঁ দিকে। শ্বাস ছাড়তে ছাড়তে বাঁ হাত দিয়ে বাঁ পায়ের গোড়ালি ধরবো, হিপটাকে সামনের দিকে এগিয়ে দেব, পেটটাকে আস্তে আস্তে ডান হাতটা মাথার সাথে লাগিয়ে দেব, ডান হাতও পেছনে দেব, ব্যাক বেন্ড করব, যতটা পারবো মাথাটা পেছন দিকে নামানোর চেষ্টা করব। এইভাবে আবার শ্বাস নিতে নিতে হাত সামনের দিকে, ডান হাত সামনে, আবার বাঁ হাত সামনে যাবে। সেম ভাবে পায়ের পাতায় ফেলে দেব, শ্বাস ছাড়তে ছাড়তে বসে পড়বো।
আবার আস্তে আস্তে সামনের দিকে ঝুঁকে যাব, রেস্ট নেব, বডিটা রিল্যাক্স দেব, মাজাটাকেও রিল্যাক্স করব। সেকেন্ড যে অধ্যায়টা বা সেকেন্ড যে পশ্চারটা আমি দেখালাম, এইভাবেও আপনি 15 থেকে 20 দিন অভ্যাস করেন। যখন দেখবেন এইভাবে করতে করতেও আপনি ধাতস্থ হয়ে গেছেন বা করতে পারছেন, তখন আবার তারপরের অধ্যায়ের দিকে যাবেন বা পরের পশ্চারের দিকে যাবেন। এটাও সেম, প্রথমে 5 সেকেন্ড হোল্ড করবেন, তারপর 10 সেকেন্ড হোল্ড করবেন, আস্তে আস্তে এটাকেও বাড়িয়ে 20 থেকে 30 সেকেন্ড মতো হোল্ড করার চেষ্টা করবেন। এইবার আমরা যাব ফাইনাল পশ্চারের দিকে। সেটা কিভাবে করতে হয় দেখি। সেম, পায়ের মাঝখানে যেমনভাবে গ্যাপের আমি নিয়ম বলেছি সেইভাবে গ্যাপ রাখবেন, পায়ের পাতার মাঝখানেও ঠিক সেইভাবে গ্যাপ থাকবে। এইবার কিন্তু আমার পায়ের পাতা উঠবে না, মানে গোড়ালিটা এইভাবে উঠবে না, গোড়ালিটা নামানোই থাকবে। হাত দুটো সামনে দিয়েছি, এখানে শ্বাস নিলাম, ইনহেল এখানে করব, এক্সহেল করতে করতে ডান হাত পেছনে নিয়ে যাব, ডান পায়ের গোড়ালি ধরবো, সেম ভাবে বাঁ হাত পেছনে নিয়ে গিয়ে বাঁ পায়ের গোড়ালি ধরবো, ধরে আস্তে আস্তে দেখেন মাজাটা আমার পেছন দিকে চলে গেছে। এখানে কিন্তু এটা ঠিক না, মাজাটাকে সামনের দিকে ঠেলে দিতে হবে, বুকটা চেস্টটা ওপেন হবে, আস্তে আস্তে আমি মাথাটা পেছন দিকে নামিয়ে দেবো। এই হলো ফাইনাল পশ্চার। আমার পাটা হবে মাজা থেকে হাঁটু পর্যন্ত, যে পাটা সোজা হয়ে আছে পুরো পায়ের এই জায়গাটা 90 ডিগ্রি হবে, মাজাটা সামনের দিকে এগিয়ে যাবে, চেস্ট ওপেন হবে, এখানে থাকবে আমার ব্রিদিং থাকবে নর্মাল। আস্তে আস্তে মাথাটা যত পারবো পেছন দিকে নামিয়ে দেব। এই পশ্চারে স্টে করব কিছুক্ষণ, 10 থেকে 15 সেকেন্ড। এবার আস্তে আস্তে আবার উঠবো, শ্বাস নিতে নিতে ডান হাত সামনে, আস্তে আস্তে বাঁ হাত সামনে নেব, শ্বাস ছাড়তে ছাড়তে মাজা নামাবো, হাতও নামাবো। এইবার আবার সামনের দিকে ঝুঁকে যাব। এই সামনের দিকে ঝুঁকে যাওয়াটাও একটি আসন, এটাকে অর্ধকূর্মা আসন অনেক সময় বলা হয়ে থাকে, এটাকে কাউন্টার আসনও বলা হয়, কারণ আমি যেহেতু ব্যাক বেন্ড করছি স্বাভাবিকভাবেই আমাকে ফরওয়ার্ড বেন্ডও করতে হবে, তাই এটি সামনের দিকে আসনটা অবশ্যই করবেন। যারা দেখছেন যারা ব্যাক বেন্ড করেন তারা অবশ্যই ফ্রন্ট বেন্ড করবেন, তাহলে আমাদের ব্যাকটা ভালো থাকবে। এইবার আমরা জানবো কাদের এই আসনটি করা উচিত, কাদের এই আসনটি করা উচিত না। আসনটি প্রায় সবাই করতে পারেন, আসনটির অনেক উপকারিতা আছে। যেহেতু এটি ব্যাক বেন্ডিং পশ্চার, তাই আমাদের মেরুদণ্ডের উপর খুবই প্রেশার পড়ে, তাই আমাদের মেরুদণ্ডটা নমনীয় করে এবং আমাদের মাজার উপরেও প্রেশার পড়ছে, কোমরের ব্যথা কমাতে সাহায্য করে। যেহেতু এটি করার সময় আমাদের ঘাড় এবং পিঠের পেশির উপরেও প্রেশার পড়ে, তাই পিঠ এবং ঘাড়ের পেশিকেও সাবলীল করে। এটি করার সময় দেখবেন আমাদের ঘাড়টা পেছন দিকে নেমে যায়, তার মানে আমাদের গলায় যে থাইরয়েড গ্রন্থি আছে সেটিতেও অনেক সাহায্য হয়। যাদের থাইরয়েডের সমস্যা আছে তারা এটি করতে পারেন। আমাদের রেসপিরেটরি সিস্টেম মানে শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রেও এটি খুবই সাহায্য করে। এটি করার সময় আমাদের পেটের উপরেও পেটের টান পড়ে বা পেটের প্রেশারও পড়ে, তারপর আমাদের যে অ্যাড্রিনাল গ্রন্থি আছে যেখান থেকে আমাদের হরমোন সিক্রেশন হয়, এই আসনটি করার ফলে সেটিও অনেক উপকার হয়ে থাকে। এছাড়াও আমাদের পেট, হিপ এবং থাইয়ের মেদ কমাতেও সাহায্য করে থাকে। এই আসনটি অভ্যাসের ফলে দেখবেন আমাদের শরীরে বিভিন্ন জায়গায় এর উপকারিতা দেখা যাচ্ছে। এছাড়াও আমাদের প্রজনন ক্ষমতার ক্ষেত্রেও এটি অনেকটা সাহায্য করে থাকে। যাদের প্রজনন ক্ষমতা খুবই উইক তাদের অনেক সময় এই আসনটি করতেও বলা হয়ে থাকে। এইবার শুনতে হবে বা জানতে হবে যে কারা এই আসনটি করতে পারবেন না। যেহেতু আমাদের এটি করার সময় পিঠ এবং পেটের উপর প্রেশার পড়ে, তাই যারা সদ্য অস্ত্রোপচার করেছেন পিঠে এবং পেটে বা যাদের আলসার আছে বা যারা প্রেগনেন্ট ওমেন তারা এই আসনটি থেকে বিরত থাকবেন। যাদের দেখবেন হাঁটুতে প্রবলেম আছে, কারণ এই আসনটি পুরোটাই আমাদের হাঁটুর উপরে ভর দিয়ে করতে হচ্ছে, তাই যাদের দেখবেন হাঁটুতে প্রবলেম আছে তারাও এটি করবেন না। এবং দেখবেন মাথাটাই তাকে এই আসনে আমাদের পুরোটা পেছন দিকে ঝুঁকে থাকছে, তাহলে আমাদের মাথার প্রেশার পড়ছে, তাই যাদের উচ্চ রক্তচাপ আছে তারাও করবেন না। এছাড়া সবাই করতে পারেন এই আসনটি। অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে দেখবেন কেমন লাগে আসনটি। নমস্কার।